আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ মঙ্গলবার ৬ই পৌষ, ১৬ই জামাদিউল আউয়াল, ২১শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ শুরু। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নিরলস কাজ করে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাসহ নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন শেখ হাসিনা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রাজনীতিতে সমালোচনা ও প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য। করোনার ওমিক্রন ধরন ইতোমধ্যেই টিকা গ্রহণকারী এবং নিরাময় লাভকারীদেরও সংক্রমিত করছে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া পাকিস্তানের এবং ভারত জাপানের মুখোমুখি হচ্ছে আজ। শিরোনাম শুনলেন। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। ভাইরাস মোকাবেলায় টিকাদান চলছে সব জেলায়। মাস্ক পরুন, হাত ধুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। করোনা মহামারী মোকাবেলায় এগিয়ে আসুন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পরবর্তী নির্বাচন কমিশন গঠনে গতকাল তাঁর সংলাপ শুরু করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বঙ্গভবনে গতকাল বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে ১ ঘণ্টার এই সংলাপে জাতীয় পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর অভিমত ও পরামর্শে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। মোহাম্মদ আব্দুল হামিদ এই প্রক্রিয়ায় সকল রাজনৈতিক ও সুশীল সমাজের সহযোগিতা চান। প্রতিনিধি দলের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ৩ দফা প্রস্তাব পেশ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও রাষ্ট্রপতি আলোচনায় মিলিত হবেন। গণভবন থেকে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৯ আলফা এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্র্যাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ উপলক্ষে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি নবীন কর্মকর্তাদের বলেন, সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের আদর্শে বলীয়ান হয়ে দেশের প্রয়োজনে তাদেরকে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি সদা প্রস্তুত থাকতে হবে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলস ভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের মনে রাখতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধীনস্থদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাঁদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পেশাদার উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন এবং ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে তাঁর সরকার জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে এর বাস্তবায়ন করে আসছে।
শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যেই বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক অত্যাধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সাবমেরিন সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজিত করেছে। তিনি বলেন, তাঁর সরকার বাংলাদেশ নৌবাহিনীকে একটি সত্যিকারের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশের বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধান এবং মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে নৌবাহিনী আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সহ বিশ্বের সব নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। কর্মকর্তাদের কূটনীতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কার প্রবর্তন করেছে। শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ মানবিক বিবেচনায় সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, জাতির পিতার এই নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই নীতি অনুসরণ করে প্রতিবেশী দেশসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। এ প্রসঙ্গে তিনি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধে শান্তিপূর্ণ নিষ্পত্তির কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নীতি অনুসরণ করে মুক্তিযুদ্ধের ধারণা ও চেতনা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদেশের মাটিতে আর দারিদ্র্য থাকবে না, তাঁর এই দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি তো আমার বাবা, মা, ভাই সব হারিয়েছি। কিন্তু আমি একটা সিদ্ধান্তই নিয়েছি যে যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র্য বলে, মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং উন্নত জীবন পাবে, সেটাই আমার লক্ষ্য। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন অসামান্য অবদান রাখার জন্য দুজনের হাতে পুরস্কার তুলে দেন। আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তি সহ কূটনীতিতে অসামান্য অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম এবং বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেদেশের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহেরি পুরস্কার লাভ করেন। এ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে একটি অডিও ভিজুয়াল কন্টেন্ট প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও পথ চলার কথা তুলে ধরে লেখা ৭৫টি নিবন্ধ নিয়ে প্রকাশিত শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের খ্যাতনামা ৭৫ জন লেখক গ্রন্থটি রচনা করেন। প্রধানমন্ত্রী গতকাল সাভারে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইউথ ডেভেলপমেন্ট আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় সমাজে ইতিবাচক পরিবর্তন এনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার তরুণদের মেধা জ্ঞানকে কাজে লাগিয়েই আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। তরুণরা সব পারে, যে তরুণদের যে মেধা, যে জ্ঞান, তা বিকশিত করবার জন্য এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, সেইভাবেই তাদের কাজ করতে হবে। তরুণদের মেধা জ্ঞানকে কাজে লাগেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়তে চাই। আমাদের বাংলাদেশে যতটুকু আজ অর্জন হয়েছে গত 12 বছরে, হঠাৎ করে হয়নি। আমাদের সরকারের নীতি এবং আমাদের কর্মসূচির দ্বারাই এটা সম্ভব হয়েছে। সেখানে আমরা সবসময় চেয়েছি আমাদের তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের কাজ নিজে করবে এবং আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও পৃথিবী সবসময় একই ধারায় চলে না, বরং সময়ের সাথে তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। তথ্য প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে তরুণরাই ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। তরুণরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। তরুণ সমাজকে দেশের মূল শক্তি হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে যুব সমাজের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তিনি দেশের স্বাধীনতা অর্জন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং সাম্প্রতিক করোনা মহামারীর সময়ে তরুণ সমাজের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতির পিতা দৌহিত্র রিজওয়ান মুজিব সিদ্দিক 15টি প্রতিষ্ঠানকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2021 তুলে দেন। পাশাপাশি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবার প্রথমবারের মতো দেয়া হয় পাথফাইন্ডার পুরস্কার। এদিকে অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, জনগণ যাতে সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারে, সেটাই সোনার বাংলার স্বপ্ন। তিনি বলেন, যারা আমাদের দেশের উন্নয়নে তাদের সময়, অর্থ, শ্রম দিচ্ছেন, তারাই সোনার বাংলা গড়ার দৃষ্টান্ত। সজীব ওয়াজেদ জয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 50 বছর আগে জাতির জন্য স্বাধীনতা এনেছেন। তিনি সবাইকে, বিশেষ করে যুবকদের জাতির উন্নয়নের জন্য নিজ নিজ অবস্থানে থেকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, বাস্তব ও ধ্রুব সত্যকে অস্বীকার করা শুধু শঠতা নয়, তা প্রতারণাও বটে। বিএনপি এই কাজ করছে এবং মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে র্যালি করেছে, সেখানেও তারা এমন মিথ্যাচার করেছে। গতকাল বিকেলে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এনআইএমসির শেখ রাসেল মিলনায়তনে এনআইএমসি এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিসিটিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড হাসান মাহমুদ সবাইকে বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানান। পৃথিবীর কোন সরকার শতভাগ নির্ভুল কাজ অতীতে করে নাই, এখন করতে পারে না, ভবিষ্যতেও পারবে না। ভুল কিছু না কিছু থাকবে, সেটি তুলে ধরুন, সমালোচনা করুন। কিন্তু আজকে যে দেশ এগিয়ে গেছে, আজকে যে দেশের এই অগ্রগতিকে জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে, জো বাইডেন প্রশংসা করছে এবং বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করছে, আর বিএনপি জামাত প্রশংসা করতে পারছে না, এটি জাতির জন্য খুবই দুঃখজনক। আমাদের দেশের রাজনীতি এমনই হওয়া উচিত। অবশ্যই সরকারের সমালোচনা থাকবে, কিন্তু বস্তুনিষ্ঠ সমালোচনা থাকবে। সেটি অন্ধ এবং বধিরের মতো সমালোচনা থাকবে না এবং দলকানা সমালোচনা থাকবে না। আসুন সবাই মিলে আমরা দেশটাকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে চাই। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা একেএম শামীম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন আজ বিকেলে দুদিনব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী সহ মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 17তম কাউন্সিল বৈঠকে এই সহায়তার কথা প্রকাশ করেন। শিল্পক্ষেত্রে অনগ্রসর দেশের উত্তর মধ্যাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের জন্য জামালপুর জেলার সদর উপজেলায় 302 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল। সারা দেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে জামালপুরের এই অর্থনৈতিক অঞ্চলকে খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চল প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 32,000 মানুষের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতি বছর অতিরিক্ত $40 বিলিয়ন মার্কিন সমমানের পণ্য উৎপাদন ও রপ্তানি আয়ের প্রত্যাশা নিয়ে সারা দেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চল। 436 একর জমির উপর প্রতিষ্ঠিত এই অর্থনৈতিক অঞ্চলের সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় 32,000 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে
মধ্যে সম্পন্ন হয়েছে গ্যাস সংযোগ লাইন ও বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের কাজ। এছাড়া ড্রেনেজ সিস্টেম, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, প্রশাসনিক ভবন, ডরমেটরি, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মোকসেদুর রহমান। কাজের অগ্রগতি অনেক আশাব্যঞ্জক। এখন পর্যন্ত আমাদের ভূমি উন্নয়নের কাজ শেষ। আমাদের সব স্থাপনা আছে, স্থাপনা সবগুলো দাঁড় হয়ে গিয়েছে। আমাদের ফিনিশিং কাজ চলমান। এরপর আমাদের রাস্তার কাজ অনেকাংশেই শেষের দিকে। ট্রেনের কাজ চলমান খুব দ্রুত গতিতে। আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজেক্টের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। কৃষি নির্ভর দুর্যোগপ্রবণ এলাকা জামালপুরের এই অর্থনৈতিক অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে দেবে। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। জামালপুর বর্তমানে একটা কৃষি অঞ্চল হিসেবেই প্রতিষ্ঠিত। বড় বড় কোনো শিল্প, কোনো প্রতিষ্ঠান এখানে নেই। তো এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এই এলাকার শিল্প উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে কর্মসংস্থানেরও একটা বিশাল সুযোগ সৃষ্টি হবে। কৃষি সমৃদ্ধ জেলাটিতে কৃষি ও মশলাজাত পণ্য, পাট, চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল। একক কোনো পণ্য নয়, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির শিল্প এতে স্থাপন করা হবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে। বাঙালি বীরের জাতি। 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি লতিফা জামান। দেশে করোনা ভাইরাসে আরও 2 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,050 জনে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 19,955 জনের নমুনা পরীক্ষা করে নতুন 260 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,81,343 জনে। সর্বশেষ দৈনিক সংক্রমণের হার 1.22%। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে দিয়েছে যে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে। ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আদহানম গেব্রিয়েসাস বলেছেন, ইতিমধ্যে যেসব লোক টিকা নিয়েছে কিংবা কোভিড-19 রোগ থেকে আরোগ্য লাভ করেছে তারাও সংক্রমিত হচ্ছে অমিক্রনে। এদিকে ইসরায়েল করোনা ভাইরাসের নতুন অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার উদ্বেগের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের বিমান উড্ডয়ন নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা 53,75,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 27,56,00,000-এর বেশি। আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত 24,72,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। আবারও দেশের খবর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ও সাহিত্যিক শহীদ জায়া বেগম মুশতারি শফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে বেগম মুশতারি শফির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদও বেগম মুশতারি শফির মৃত্যুতে শোক জানিয়েছেন। খেলার খবর। হকি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির 2টি সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বেলা 3:30টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া পাকিস্তানের মোকাবেলা করবে। একই ভেন্যুতে সন্ধ্যে 6টায় দ্বিতীয় সেমিফাইনালে জাপান ভারতের বিরুদ্ধে খেলবে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর 4টা থেকে পরবর্তী 4 থেকে 5 ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশার কারণে দৃষ্টিসীমা 900 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 17 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ শুরু। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নিরলস কাজ করে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা সহ নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন শেখ হাসিনা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রাজনীতিতে সমালোচনা ও প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য। করোনার ওমিক্রন ধরন ইতোমধ্যেই টিকা গ্রহণকারী এবং নিরাময় লাভকারীদেরও সংক্রমিত করছে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ঢাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া পাকিস্তানের এবং ভারত জাপানের মুখোমুখি হচ্ছে আজ। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল।